আজকে প্রমোশন স্টেজ অর্থাৎ কোম্পানি তার অ্যাকচুয়াল প্রোডাকশান শুরুর আগে যদি কোনো প্রোডাকশান কোম্পানি হয়, কোনো কোম্পানি যদি প্রোডাক্ট তৈরি করে, অনেক কোম্পানি আছে যারা প্রোডাক্ট তৈরি করে না, তারা ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি সেল করে। যে যদি কোনো কোম্পানি তার প্রোডাক্ট তৈরি করে, প্রোডাক্ট তৈরির আগ পর্যন্ত যে স্টেজ তাকে বলা হয় প্রমোশন স্টেজ। এই প্রমোশন স্টেজ শব্দটা আরেক জায়গায় ব্যবহার করা হয়, মার্কেট প্রমোশন, সেলস প্রমোশন। সেলস বৃদ্ধি, সেক্ষেত্রে সেলসটাকে বাড়ানোর জন্য যে কাজগুলো করা হয়। কিন্তু আমরা কোম্পানির প্রমোশন স্টেজ বলতে বুঝি যে কোম্পানি তার প্রোডাকশান শুরুর আগ পর্যন্ত, যদি কোনো প্রোডাক্টিভ কোম্পানি হয়, প্রোডাকশান শুরুর আগ পর্যন্ত কি কি কাজ করতে হয়। তাহলে ধরলাম একটা কোম্পানি তৈরি হবে, তৈরি হওয়ার জন্য কি দরকার? প্রথমে একটা আইডিয়া দরকার যে এই কোম্পানি কি তৈরি করবে, কোন ধরনের প্রোডাক্ট কোম্পানি তৈরি করবে। ইনিশিয়েশন অফ আইডিয়া, দেন ফার্দার ডিসকাশন উইথ আদার পিপল, অন্যান্য লোকজনের সাথে আলাপ। যেহেতু জয়েন্ট স্টক কোম্পানি, যদি একদম প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় কারোর সাথে আলাপ করার দরকার নেই। রাত্রিবেলায় ঘরে শুয়ে চিন্তা করবে যে কালকে আমি অমুক জায়গায় অমুকের একটা দোকান দেখা শুরু করব, কয়েকদিন পরে একটা দোকান কিনে ফেলো, দোকানদারি শুরু করব, একদম প্রাইভেট কাজ। কিন্তু যদি জয়েন্ট স্টক হয় এখানে আরও পিপল জড়িত থাকবে, বেশ কিছু পিপল জড়িত থাকবে। যেহেতু কিছু পিপল জড়িত থাকবে, সুতরাং এই লোকজনগুলোর সাথে আলাপ করা কী কী বিষয়, সেগুলো কালেকশন অফ ফার্দার ইনফরমেশন রিগার্ডিং সেলস। আমি যে প্রোডাক্ট তৈরি করব, প্রোডাক্টটা কোথায় বিক্রি হবে, এক্সপোর্ট হবে নাকি আমার ডোমেস্টিক প্রোডাক্ট দেশের ভিতরেই সেলস হবে, তার প্রফিটেবিলিটি কেমন হবে, অ্যাভেলেবিলিটি অফ মেশিনারি, প্রোডাক্ট তৈরি করার জন্য যে মেশিনারি রিকোয়ারমেন্ট সেটা অ্যাভেলেবেল কিনা, নাকি কোনো স্পেশাল কোম্পানিকে অফার দিতে হবে, সে কোম্পানি তার মতো একটা করে তৈরি করে দেবে। আপনারা জানেন কিনা ইনবিল্ট কিছু কিছু জিনিস আছে। রোলস রয়েসের নাম তো শুনছেন। রোলস রয়েস আছে কার, যা বাংলাদেশ সরকার 1991 সালে 2টা কিনতে চেয়েছিল, কোম্পানি 2টা গাড়ি বিক্রি করেনি। আপনি যে ফিচারগুলো দিয়ে দিবেন, কোম্পানি সেই ফিচারগুলো নিয়ে একটা গাড়ি তৈরি করে দেবে। বেসিক্যালি ওরা তৈরি করে উড়োজাহাজ, আপনাকে একটা গাড়ি তৈরি করে দেবে। এবং তাদের আবার শর্ত আছে যে যদি এই গাড়ি চড়তে হয় তাহলে ব্লু ব্লাড হতে হবে। ব্লু ব্লাড মানে কেটে দিলে রক্ত লাল রক্তই বেরোবে, অভিজাত বংশীয়, রক্ত নীল না, অভিজাত বংশীয়। এই অভিজাত বংশীয় হতে হবে। তারা হিসেব করে দেখছে বাংলাদেশে অভিজাত বংশীয় আছে একজন ব্যক্তি, ব্যারিস্টার দেবাশিস রায়, চাকমা রাজা, যাদের রাজত্ব 400 বছর। আর কেউ নাই, অভিজাত বংশীয় কেউ নাই, ব্লু ব্লাড কেউ নাই। সুতরাং যদি বাংলাদেশকে কিনতে হয়, একটা গাড়ি কিনতে পারবে ব্যারিস্টার দেবাশিস রায়ের নামে। যা হোক, সুতরাং অ্যাভেলেবিলিটি অফ মেশিনারি এটাও আমাকে দেখতে হবে। আমি যে প্রোডাকশনের জন্য যাব, এই প্রোডাকশনের জন্য আমার কী কী মেশিনারিজ দরকার। রেস্ট্রিকশন অফ দ্য গভর্নমেন্ট এডিসি, গভর্নমেন্টের রেস্ট্রিকশন আছে কিনা। যেমন আমি ওয়াইন প্রডিউস করতে চাই, গভর্নমেন্ট আমাকে অ্যালাউ করবে কিনা। যমুনা গ্রুপের মতো হান্টার তৈরি করতে চাই, সারা দেশে আন্দোলন হচ্ছে না, 6% অ্যালকোহল হান্টার, এটা ওপেন মার্কেটে বিক্রি হচ্ছে না। গভর্নমেন্ট রেস্ট্রিকশন যদি থাকে, এই প্রোডাক্ট আমি তৈরি করতে পারবো না। যেটা এনভায়রনমেন্টাল পলিউশন করবে, ওয়াটার পলিউশন করবে, সয়েল কন্টামিনেশন করবে। গভর্নমেন্টের যদি এরকম থাকে, যেমন চামড়া ইন্ডাস্ট্রি, আমি ইচ্ছে করলে যে কোনো জায়গায় একটা চামড়া ইন্ডাস্ট্রি করতে পারবো না, গভর্নমেন্টের রেস্ট্রিকশন আছে। গভর্নমেন্ট হাজারিবাগ থেকে সমস্ত চামড়া ইন্ডাস্ট্রি সাভারে শিফট করতে চাচ্ছেন। সুতরাং গভর্নমেন্টের রেস্ট্রিকশন যে জায়গাগুলোতে আছে, এটা আছে কি না আমাকে দেখতে হবে। আমি কী প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছি। এখন আমি চকলেট তৈরি করতে চাচ্ছি, এখানে গভর্নমেন্টের কোনো রেস্ট্রিকশন নাই। তাহলে এই বিষয়গুলো চিন্তা করা। সাম আদার ফ্যাক্টরস, ইজ দেয়ার এ নিড অফ লাইসেন্স ফর দ্য বিজনেস, বিজনেসের জন্য কি লাইসেন্স দরকার? হ্যাঁ, এখন যা কিছুই করেন, যদি শুধুমাত্র গলায় যারা এই সিগারেট বিক্রি করে ওদের লাইসেন্স লাগে না, কিন্তু কোনো এক জায়গায় দোকান দিয়ে বসে যদি বিক্রি করেন আপনার লাইসেন্স লাগবে। টং ঘর হলে লাগবে, কিন্তু যদি ভ্যানের পরে বিক্রি করেন তাহলে লাইসেন্স লাগবে না। চটপটি বিক্রি করছে ভ্যানের উপরে, তার লাইসেন্স লাগে না। তরকারি বিক্রি করছে ভ্যানের উপরে, রিক্সার উপরে, তার লাইসেন্স লাগে না। বাট যদি আপনি কোনো জায়গায় বসে, কোনো একটা ঘরে বসে বিক্রি করতে চান, অবশ্যই পৌরসভার হলেও লাইসেন্স এ মাস্ট। দেন ইজ এনওসি রিকোয়ার্ড ফ্রম দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের থেকে নো অবজেকশন সার্টিফিকেট দরকার আছে কি না। যদি গভর্নমেন্ট থেকে নো অবজেকশন সার্টিফিকেট দরকার থাকে, তাহলে সেই সার্টিফিকেটটাও নিয়ে নিতে হবে। প্রোমোটার্স হ্যাভ অ্যাপ্লাইড ফর লাইসেন্স অ্যান্ড পারমিশন। সেকেন্ড স্টেপ কি? এ পর্যন্ত চিন্তা হয়ে গেল, রাতের চিন্তা। এটুকানি মনে করেন রাতের বেলায় চিন্তা করলাম, এবার সকালে এসে কাজ শুরু করব। হ্যাঁ, লাইসেন্স নিতে হবে।
যেহেতু আমি একটা ফ্যাক্টরি করছি, আমার অবশ্যই গভর্নমেন্ট থেকে লাইসেন্স বা এনওসি লাগবে। সুতরাং গভর্নমেন্টের যে অধিদপ্তরগুলো, যে পরিদপ্তরগুলো লাইসেন্স বা এনওসি দেয়, সেই দপ্তরগুলোতে অ্যাপ্লাই করা। কী জন্য? প্রমোটার্স হ্যাভ অ্যাপ্লাইড ফর লাইসেন্স অ্যান্ড পারমিশন। পারমিশন মিন্স এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট। ইফ কপিরাইটার ইনভলভ, পারমিশন অফ দ্য প্রিন্সিপাল কোম্পানি ইজ রিকোয়ার্ড। এখন আমি কোনো একটা কোম্পানির প্রোডাক্টকে কোম্পানিকে সাপ্লাই দেবো, যেমন বাটা কোম্পানি। আপনারা কি জানেন বাংলাদেশে বাটা কোম্পানি কি সব প্রোডাক্ট তারা নিজেরা তৈরি করে? বাইরে থেকে না, বাংলাদেশ থেকে নেয়। হ্যাঁ, আপনারা যাবেন এখান থেকে আবদুল্লাপুর যাওয়ার পর, অর্থাৎ টঙ্গী ব্রিজটা পার হওয়ার পর পূব দিকে দেখবেন আইসি হাসপাতাল নামে একটা হাসপাতাল দেখা যায়। ওই আইসি হাসপাতাল থেকে রোড পর্যন্ত যে ঘরগুলো আছে, ওখানে বিশেষ করে মহিলাদের বাটার স্যান্ডেলগুলো তৈরি হয়। এটা বাটা ফ্যাক্টরিতে তৈরি হয় না, বাট বাটা ফ্যাক্টরি তাকে কিছু কোয়ারি দিয়ে দিছে, কিছু কি বলবো এটাকে, বাইন্ডিংস দিয়ে দিছে, যে তুমি যে তোমাকে আমি প্রোডাক্ট সাপ্লাই দেবো, তুমি ওখানে তৈরি করে দেবা। তুমি তৈরি করার পর আমি এটাকে, যেমন একটা স্যান্ডেলকে আমি ভাঙবো, এরকম বাঁকাবো 1 লাখ টাইমস, মেশিনে 1 লাখ টাইমস বাঁকানো, মেশিনে দিয়ে দিলেই, মেশিনকে কমান্ড দিয়ে দিলে মেশিন 1 লাখ বার সে ওই সারাদিন ধরে এরকম বাঁকাতে থাকবে। এই 1 লাখ বাঁকানোর পর সে ভেঙে যায় কিনা, ফেটে যায় কিনা, সে এই একটা লিমিটেশন দিয়ে দিল, বাইন্ডিংস দিয়ে দিল। এরকম ওই এলাকায় বেশ কিছু, কোনাবাড়িতে বেশ কিছু ফ্যাক্টরি আছে যারা বাটার শু সাপ্লাই দেয়। সুতরাং এতে সে কী করছে, আউটসোর্সিং করছে। এরকম আউটসোর্সিংয়ের যদি আমি করতে চাই, আমি কোনো কোম্পানিকে এরকম কিছু দিতে চাই, যেমন সে এখানে ধরলাম একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি হলো, একটা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে 2200 রকমের পার্টস লাগে। আমি চিন্তা করলাম এই অটোমোবাইল ইন্ডাস্ট্রির জন্য আমি একটা ক্ষুদ্র পার্টস সাপ্লাই দিতে চাই, হ্যাঙ্গার, অথবা আমি বুশ নামের একটা পার্ট সাপ্লাই দিতে চাই। আমি শুধু বুশ তৈরি করবো, আমার ছোটো একটা ইন্ডাস্ট্রি, 5টা রুম নিয়ে একটা ছোটো ইন্ডাস্ট্রি, এখানে আমি শুধু বুশ তৈরি করব। এই কোম্পানিকে আমি বুশ সাপ্লাই দেবো। মাসে কত? মাসে 5 লক্ষ বুশ সাপ্লাই দেব। এনাফ কোম্পানির জন্য, ছোট কোম্পানির জন্য। তাহলে আমাকে ওই কোম্পানির সাথে ওই কোম্পানির কপিরাইট আগে নিতে হবে। কোম্পানির যে কোয়ালিটি আছে, এই কোয়ালিটিকে আমি অ্যাসিওর করতে পারি কি না। কোম্পানির কোয়ালিটি যদি আমি অ্যাসিওর করতে না পারি, তাহলে কোম্পানি আমার কাছ থেকে নেবে না। সুতরাং তখন তার যে ট্রেডমার্কটার কাছে এই জিনিসগুলো নিয়ে আমাকে করতে হবে, ডিল করতে হবে। পিপল স্টার্টেড ওয়ার্ক ফর গেটিং দেয়ার ওন নেম অ্যান্ড বিজনেস রেজিস্টার্ড। তাহলে যখনই ওয়ার্ক করতে হবে, তখন আমি আমার নাম দিয়ে, আমার রেজিস্ট্রেশন আইডি দিয়ে আমি শুরু করব। কারণ আমাকে কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, সুতরাং একটা আইডেন্টিফিকেশন নাম্বার থাকা দরকার। TIN বলা হয়, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। রিকোয়ারমেন্ট অফ ফান্ড, এর পরেরটা হলো রিকোয়ারমেন্ট অফ ফান্ড। ফান্ড রিকোয়ারমেন্ট জন্য কি কি করার দরকার? আমাকে ব্যাংকে যেতে হবে, যে লোকজনগুলোর সাথে আলাপ করছি তাদের সাথে কথা বলতে হবে, ভাই তুমি কত টাকা দিতে পারো, তুমি কত টাকা দিতে পারো, আমার টোটাল ক্যাপিটাল কত হলো। দেন আমি বড় করব যে আমাকে কত টাকা আর নিতে হবে শেয়ার হোল্ডারদের কাছ থেকে, কত টাকার আমি ডিবেঞ্চার নিতে পারি। এই জিনিসগুলো আমাকে তখন চিন্তা করতে হবে। প্রিপারেশন অফ ডকুমেন্টস, এ পর্যন্ত চিন্তা করলাম এই জিনিসগুলো দরকার আমার। এখন আমার কি কি ডকুমেন্টস দরকার, সেই ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করতে হবে। মেমোরেন্ডাম অফ কোম্পানি। মেমোরেন্ডাম কি? যে কোম্পানির কি নাম, কোম্পানির কি অ্যাড্রেস, কোম্পানির কি অবজেক্টিভ, কোম্পানির ক্যাপিটাল কি, এইগুলো নিয়ে যেটা থাকবে তাকে বলা হয়, এরকম একটা দলিলকে বলা হয় মেমোরেন্ডাম। এ ডকুমেন্ট দ্যাট কন্টেন্স নেম, অ্যাড্রেস, অবজেক্টিভ অ্যান্ড ক্যাপিটাল অফ দ্য কোম্পানি। কোম্পানির ক্যাপিটাল কত আছে, ওন ক্যাপিটাল, নিজস্ব ক্যাপিটাল। আমার কিছু নাই, আমি শুধু মানুষের কাছ থেকে ধার করে একটা ব্যবসা চালু করতে পারি না, গভর্নমেন্ট আমাকে পারমিশন দেবে না। আমাকে গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য দেখা দেবে আমার 100 কোটি টাকা আছে। পারমিশন হয়ে গেল, পারমিশন হওয়ার পর আমি বলবো যে আমার 100 কোটি টাকায় হচ্ছে না, 500 কোটি টাকা দরকার, 400 কোটি টাকা আমি বড় করতে পারি। আপনারা অনেক সময় শেয়ার হোল্ডাররা দরখাস্ত করেন না প্রাইমারি শেয়ারের জন্য, অর্থাৎ কোম্পানি এখনও ওয়ার্কিং শুরু করেনি, ওটা হচ্ছে প্রাইমারি শেয়ার, কোম্পানির প্রথম শেয়ার। ওয়ার্ক করার পরও হতে পারে, কোম্পানির প্রথম শেয়ার যেটা, সেটাকে কোম্পানি তার এক্সপেনশনের জন্য যে শেয়ারটা মার্কেটে ছাড়ছে, ডিমান্ড করছে, এই ডিমান্ডটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট, এই ডিমান্ডটাকে আমরা বলছি প্রাইমারি শেয়ার। আপনি দরখাস্ত করলেন, দরখাস্ত কম হলো, সবাইকে দিয়ে দিল। দরখাস্ত যদি বেশি হয়ে যায়, সে কোম্পানির দরকার 400 কোটি টাকা, দরখাস্ত পড়ছে 800 কোটি টাকার, কোম্পানি লটারি করে 400 কোটি টাকা শেয়ার দিবে, আর বাকি 400 কোটি টাকা
ফেরত দেবে যে তুমি প্রাইমারি শেয়ার পাওনি, টাকাটা ফেরত দিয়ে দেয় না, ফেরত দিয়ে দেবে। সো মেমোরেন্ডাম গেল, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। এখন আমি যেহেতু কতগুলো লোকের সাথে কথা বলছি, আমরা তো একটা অ্যাসোসিয়েশন করছি, এটাও একটা কোঅপারেটিভের মতো, আমরা একটু পরেই কোঅপারেটিভে যাব, এটাও একটা কোঅপারেটিভের মতো, বাট স্কেলটা অনেক বড়, সেলফ হেল্প নয়, স্কেলটা অনেক বড়, মাস স্কেল। যেহেতু মাস স্কেলে আছে, সুতরাং আমাকে তাদের জন্য, অ্যাসোসিয়েশনের জন্য একটা কিছু টার্টিকেল লাগবে, যে আমরা কীভাবে সংঘবদ্ধ হলাম ইত্যাদি। এ ডকুমেন্ট কন্টেন্স রুলস অ্যান্ড রেগুলেশনস অফ কোম্পানি, কোম্পানির কী রুল আছে, কী রেগুলেশন আছে, কীভাবে ডাইরেক্টর হবে, কীভাবে মিটিং হবে, হ্যাঁ, কীভাবে অডিটর নিয়োগ হবে, কীভাবে ডিবেঞ্চারগুলো কালেক্ট হবে, কীভাবে ডিভিডেন্ড দেওয়া হবে শেয়ার হোল্ডারদের, এই যত কিছু, সব কিছু মিলিয়ে যত রুল আছে, একটা বই হয়, একটা বই। এই বইটাকে বলা হয় আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। দেন থাকে প্রসপেক্টাস। আমি কাস্টমারের কাছে কিভাবে যাব, কাস্টমারকে তো আমার সব রুলস রেগুলেশন দিয়ে দেবো না, আমি কাস্টমারকে দেবো একটা ছোট একটা লিফলেট, যে লিফলেটটাকে বলা হয় প্রসপেক্টাস। হতে পারে সেটা 5 পাতার, হতে পারে 10 পাতার, হতে পারে 2 পাতার বা 1 পাতার। প্রসপেক্টাস ইজ অ্যান ইনিশিয়েশন ফর অফার। আমি কি কি প্রোডাক্ট তৈরি করছি তার একটা অফার আমি দিতে পারি। হাসপাতালগুলোর প্রসপেক্টাস দেখেন না, মেশিন টেশিনের ছবি দেয়, আমার এখানে কি কি সুযোগ সুবিধা আছে, কি কি পাবেন, হ্যাঁ, এগুলো সবই প্রসপেক্টাস। দেন ইনকর্পোরেশন স্টেজ। ইনকর্পোরেশন বলতে কোনো জায়গায় জড়ায় যাওয়া, কোনো জায়গায় ভর্তি হওয়া, কোনো জায়গায় ঢুকে যাওয়া। আমার বাচ্চাটা বাড়ি ছিল, বাচ্চাটাকে আমি স্কুল পর্যন্ত নিয়ে গেলাম, এটা একটা প্রসেস। স্কুলে নিয়ে যেয়ে যখন ভর্তি করে দিলাম, তার নাম এনরোল হয়ে গেল, সে নার্সারি শ্রেণীর ছাত্রী বা ছাত্র, তখন সে ওখানে ইনকর্পোরেট হলো। আমরা বলছি এটাকে ইনকর্পোরেট, ঢুকানো, প্রবেশ করা, সদস্য হওয়া, এই শব্দটাকে বলা হয় ইনকর্পোরেট। ইনকর্পোরেশন স্টেজ, অল দি ডকুমেন্টস উইল বি ফিল্ড টু দ্য রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানি। জয়েন্ট স্টক কোম্পানির যত ডকুমেন্টস আছে সবগুলো ফিল আপ করা, টু সিক পারমিশন ফর দ্য বিজনেস অ্যালং উইথ দ্য রেজিস্ট্রেশন ফি। বিজনেসের জন্য আমি পারমিশন চাইবো, কিন্তু রেজিস্ট্রেশন ফি না দিয়ে পারমিশন চাওয়া যাবে না। ডাক্তারের কাছে গেলে যেমন ডাক্তারের ফি দিতে হয়, এটা একটা এসেনশিয়াল টার্ম। বাসে উঠলে যখন কন্ট্রাক্টরকে ভাড়া দিতে হয়, কন্ট্রাক্টর ভাড়া চায় না পরিচালক, এই কন্ট্রাক্টরকে ভাড়া দিতে হয়, সুতরাং আমাকে একটা রেজিস্ট্রেশন ফি দিতে হবে, তাদের কাগজপত্র রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আমি বলবো এবার আমাকে অনুমতি দিন। এটা ইনকর্পোরেশন স্টেজ, ভর্তি। এক্সপার্টস উইল এক্সামিন দিস ডকুমেন্টস অ্যান্ড মেক শিওর দ্যাট অল ক্লেমস আর জাস্টিফাইড অর নট। ওখানে জয়েন্ট স্টক কোম্পানির সেক্রেটারিয়েটে কিছু এক্সপার্ট লোক আছে, তারা জানে কোন জায়গাগুলোতে সমস্যা থাকে। কাগজের সব জায়গা দেখা লাগে না, কোন ক্লজগুলোতে এই কোম্পানির ডেফিসিয়েন্সি থাকতে পারে, সেই ক্লজগুলো দেখতে 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 তারা অভ্যস্ত। আপনারা যে কাজ করেন সেই কাজটাই, যদি কেউ চাকরি করে থাকেন, বেশিরভাগই বোধহয় চাকরিজীবী, আপনি খেয়াল করেন আপনার ওখানে যদি কোনো ফল্ট হয়, আপনি কোথায় চাকরি করেন, কোথায়? হেলথে, হেলথে টিকাদান, মহাখালী। কি আপনাদের টিকাদান কর্মসূচি এটা এপিআই আছে, তাই না? যাক, যার যে কাজ, সে কিন্তু তার কাজটা সম্পর্কে, আমার কাজের কোথায় ডেফিসিয়েন্সি, একজন মানুষ আসলেই কিন্তু সে বলতে পারে যে এই লোকটা কি উদ্দেশ্যে আসছে, কেন আসছে, যদি সে তাদের নিয়ে স্টাডি করে। এরকম এক্সপার্ট যারা আছে তারা জানে যে কোন জায়গায় ডিসক্রিপেন্সি আছে, সেই ডিসক্রিপেন্সিগুলো তারা ডিটেক্ট করে। এখন কোম্পানি এলিজিবল কি না তারা ডিসিশন দেয় যে কোম্পানি এলিজিবল অর নট। ইফ দে আর স্যাটিসফাইড, এ সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন উইল বি ইস্যুড টু দ্য কোম্পানি। যদি তারা স্যাটিসফাই করে তখন বলে দিল যে হ্যাঁ, এই কোম্পানিকে ব্যবসা করার অনুমতি দেওয়া হলো। নাও কালেকশন অফ ক্যাপিটাল। প্রোমোটার্স উইল ইনফর্ম দ্য জেনারেল পাবলিক দ্যাট বিজনেস ইজ গোয়িং টু বি স্টার্টেড। ব্যবসা শুরু হতে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত কিন্তু তার ক্যাপিটাল দিয়ে, যদি কোনো ক্যাপিটাল না থাকে জয়েন্ট স্টক কোম্পানি পারমিশন দেবে না। তার কিছু ক্যাপিটাল আছে, রেজিস্টার্ড ক্যাপিটাল কিছু আছে, যে কোম্পানি এখন এক্সপ্যান্ড করবে। যদি এরকম হয়, কোম্পানি তখন জেনারেল পাবলিককে জানাবে যে আমরা এই ব্যবসা করতে যাচ্ছি বা এই এক্সপ্যানশনটা করতে যাচ্ছি, তোমরা ইনভেস্ট করতে পারো। কিভাবে? থ্রো স্টক, ছোট ছোট লটের মাধ্যমে। ছোট ছোট লট হচ্ছে সবার জন্য যেন অ্যাফোর্ডেবল হয়। 100 টাকার শেয়ার বলে দিল, এই শেয়ারটার মূল্য 100 টাকা। আমার যে অ্যাসেট আছে, এতগুলো শেয়ার ছাড়বে, এতগুলো টাকা দরকার, তার এই শেয়ারটার মূল্য 100 টাকা। তখন তারা নোটের মতো একটা কাগজ ছাপায় দেয় যে এটা 100 টাকার একটা শেয়ার।
আমার দরকার 300 শেয়ার, আমি 300 শেয়ার নিয়ে নিতে পারি। 300 শেয়ার মানে 30,000 টাকা হয়ে যাবে, অর্থাৎ আমি 30,000 টাকা কোম্পানির জন্য ইনভেস্ট করলাম, আমি তার একজন শেয়ার হোল্ডার। কেউ একটা শেয়ার নিয়েও হোল্ডার হতে পারে, তবে ওখানে মিনিমাম থাকে যে মিনিমাম এতগুলো নিতে হবে, এটা বলে দেওয়া থাকে। দেন দিস উইল আস্ক দ্য পিপল টু ইনভেস্ট ইন দ্য বিজনেস। পিপল জনগণকে বলবে যে হ্যাঁ এরকম একটা ব্যবসা শুরু হতে যাচ্ছে, প্রফিটেবল বিজনেস কি না সব কিছু বলে দিতে, লুক্রেটিভ তো করতে হবে। বড়শিতে টোপটা গেঁথে দিয়ে যদি পানিতে ফেলে দিই, মাছ ওই টোপের পাশ দিয়ে যাওয়ার সময় ধরবে, গন্ধে আসবে, কিন্তু যদি বড়শিটার মাথা নাচাতে থাকি তাহলে আশেপাশে যে মাছ থাকবে ওর নজরে পড়লেই ওর মধ্যে এক ধরনের লালসা তৈরি হবে। লালসা তৈরি হবে। একজন পাশে বসে এমনি তেঁতুল খাইতে দেখলে মুখে লালা আসে, এখন তেঁতুলটা মুখের পর একটা চাটা দিয়ে যদি বলে আশেপাশে যারা আছে লালা আর কারোর বাদ থাকবে না, সে দেখুক বা না দেখুক, ওই যে শুনছে তাতেই তার মুখ ভরে যাবে লালায়, তাই না? এরকম লুক্রেটিভ কিছু কিছু কথা বলে মানুষকে আকৃষ্ট করা, আকৃষ্ট করার পর বলতেছে যে আমি 95-এ আমি তখন ফেনীতে চাকরি করি, তো হঠাৎ করে তখন এই নতুন একটা সিস্টেম চালু হলো কম্পিউটারাইজড ডায়াগনস্টিক ল্যাব। তো স্টেডিয়াম মার্কেটে ওখানে একটা স্টেডিয়াম আছে, স্টেডিয়াম পাড়া, ওখানে একটা এরকম লিখে রাখছে কম্পিউটারাইজড ডায়াগনস্টিক ল্যাব। আমার মধ্যে কিউরিসিটি জাগলো যে আচ্ছা কম্পিউটারাইজড ডায়াগনস্টিক ল্যাব মানে কি, ডায়াগনস্টিকগুলো কম্পিউটারে করে কিনা, থ্রু প্রোগ্রাম। তো শেষ পর্যন্ত গেলাম ওখানে, যাওয়ার পর না ভাই আমরা রিপোর্টটা কম্পিউটারে লিখে দিই, এটা হচ্ছে কম্পিউটারাইজড ল্যাব, কিন্তু সে কিন্তু লোগোটা লাগাইছে কি কম্পিউটারাইজড ডায়াগনস্টিক ল্যাব। কি সুন্দর লুক্রেটিভ একটা টার্ম, মানুষ সহজে ওখানে গেলবে, এরকম কিছু কথা বলে দেয়া মানুষকে গিলানোর জন্য, খাওয়ানোর জন্য, মানুষ যাতে এদিকে আকৃষ্ট হয়। তারপরে তারা দিস ইজ ক্যাপিটাল সাবস্ক্রিপশন স্টেজ, ক্যাপিটালটা সাবস্ক্রাইব করছে মানুষ, এই স্টেজটাকে বলা হয় ক্যাপিটাল সাবস্ক্রিপশন স্টেজ। এটা ব্যবসা শুরুর আগেও হতে পারে, ব্যবসা শুরুর পরেও হতে পারে। যদি ব্যবসা শুরুর পরে হয় তখন তাকে আমরা বলি এক্সপ্যানশন স্টেজ, এক্সপ্যানশন স্টেজ। নাও শেয়ার অর স্টক, শেয়ারটা কি? এখন আমি যে টাকা কালেক্ট করব মানুষের কাছে বলবো, এটাকে তো শেয়ার বলছি, শেয়ারটা কি? শেয়ার অর স্টক ইজ এ স্মলেস্ট ইউনিট অফ ইনভেস্টমেন্ট, স্মলেস্ট ইউনিট, অর্থাৎ কোম্পানি বলছে যে আমার 500 কোটি টাকা লাগবে, এই 500 কোটি টাকার স্মলেস্ট ইউনিট হচ্ছে 100 টাকার একটা নোট। যেমন আমরা যদি বলি টাকা, টাকার স্মলেস্ট ইউনিট কি? পয়সা। এখন পয়সা নাই, আপনি তো ফুটো পয়সা দেখছেন বোধহয়, দেখছেন ফুটো পয়সা? আমি ফুটো পয়সা দেখছি, ইউজ করি নাই। আমি 1 নয়া দেখছি, 2 নয়া ইউজ করছি, 5 নয়া ইউজ করছি, 10 নয়া ইউজ করছি, 4 আনা উঠে গেছে বেশ কিছু, আপনারা সবাই বোধহয় 4 আনা দেখছেন, হ্যাঁ 4 আনা দেখছেন, কিন্তু আমার ছোটোকালে আমি ফুটো পয়সা দেখছি, ইউজ করি নাই। এটাকে পয়সাটাই ফুটো করা থাকতো, বলতো ফুটো পয়সা। 10 টাকার শেয়ারও কিন্তু আছে মার্কেটে, 100 টাকার শেয়ারও আছে। সাধারণত এই টাকাটা হয় 100 টাকার শেয়ারই ধরে। স্টক এক্সচেঞ্জ ইজ দ্য মার্কেট হোয়ার পিপল, এখন এই স্টকটা কোথায় পাওয়া যায়, এই কোথায় এক্সচেঞ্জ করা যাবে বা কোথা থেকে কেনা যাবে? স্টক এক্সচেঞ্জ থেকে। স্টক এক্সচেঞ্জ ইজ দ্য মার্কেট হোয়ার পিপল এক্সচেঞ্জ দেয়ার শেয়ারস। আমার শেয়ার আছে একটা কোম্পানির, আমার মনে হলো আমি আমার এই কোম্পানির শেয়ারটাকে সেল করে দেবো, আমার কাছে আর ভালো লাগছে না, এটা লুজার হচ্ছে কোম্পানি, বা কোম্পানি যেটুকানি লাভবান হয়েছে আমি স্যাটিসফাইড, আমি শেয়ারটা ছেড়ে দেবো, আমি আরেকজনের কাছে সেল করে দিলাম। এই যে ক্রিমিনাল অ্যাক্টগুলো বাংলাদেশে হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা যে মার্কেট থেকে চলে যাচ্ছে, এগুলো পিছনে কিছু লোক দায়ী। তারা প্রচুর পরিমাণ ইনভেস্ট করে হেভি রিস্ক নিয়ে, তারা 6 মাস পর্যন্ত ইনভেস্ট করে কোনো একটা কোম্পানিকে, ভুয়া কোম্পানিই নাই, তার শেয়ারের দাম হু হু করে বাড়ছে, কোম্পানিই নাই মার্কেটে, তার শেয়ারের দাম এত বাড়ছে, ভুয়া একটা ফেক কোম্পানি তৈরি করছে। কোম্পানি তৈরি করে কিছু লোক, অসৎ লোক, তারা ইনভেস্ট করছে এই কোম্পানিতে, শেয়ার কিনছে সেল করছে, নিজেদের মধ্যে 9 জন বা 10 জন মিলে নিজেদের মধ্যে শেয়ারগুলো কিনছে সেল করছে, আর প্রতিদিন বাড়ছে দাম। 100 টাকার শেয়ার ছিল, এটা দেখা গেল 5000 টাকা হয়ে গেল একটা শেয়ারের দাম। মানুষ চিন্তা করছে কি, যে এই কোম্পানি এত বেশি প্রফিট করছে যে সে অনেক বেশি লাভ করছে। যারা শেয়ার ব্যবসা করে, অল্প কিছু মানুষ ব্যবসাটা বোঝে, বেশিরভাগ মানুষই ব্যবসাটা বোঝে না। তারা চিন্তা করে এখন যদি আমি ওই কোম্পানির এজিএম এর রিপোর্ট দেখে যদি কিনতে চাই, আমি আর কিনতে পারবো না। আমি কিন্তু তা না দেখে, বাঙালি আমরা বলি হুজোকে মাতাল। হুজোকে মাতাল কেন?
হুমায়ুন আহমেদ একটা নাটক লেখলেন, সেই নাটকে একজনকে নায়ককে ফাঁসি দেওয়া হবে, শুরু হয়ে গেল মিছিল, বাকের ভাইয়ের ফাঁসি হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। নাটকের মধ্যে ফাঁসি আসছে, বাস্তবে তো ফাঁসি আসছে না। আসাদুজ্জামান নূর তো এখন এমপি, মন্ত্রী, মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী, তাই না? তাহলে এই যে যে হুজোকে বাঙালি, হুজোকে আমরা কি করছি, ওই শেয়ারগুলো কিনছি। আর কিছু অসৎ লোক তারা জানে যে হুজোকে বাঙালিকে এইভাবে মাতানো যায়, 6 মাস ধরে তারা এই শেয়ার কালেক্ট করে এক পর্যায়ে মার্কেট থেকে টাকাটা সরাই দিচ্ছে। আগে 2বার এরকম ঘটনা ঘটছে। ডিবেঞ্চার ইজ এ কাইন্ড অফ লোন হুইচ ইজ অ্যাকোয়ার্ড ফ্রম দ্য মার্কেট। ডিবেঞ্চারটা শেয়ারের মতোই মার্কেট থেকেই নেওয়া হয়, কিন্তু কোম্পানির লায়াবিলিটিস হচ্ছে যে যদি কোনো কোম্পানির কোনো লিকুইড অ্যাসেট থাকে, কোম্পানি কোনো কারণে বিলুপ্ত হয়ে যায়, অবসলিউট হয়ে যায়, তাহলে কোম্পানির যে অ্যাসেট আছে, লিকুইড অ্যাসেট, তার থেকে প্রথম দেওয়া হবে ডিবেঞ্চার হোল্ডারকে। কোম্পানি লাভ করুক বা না করুক, তার ইন্টারেস্ট ডিবেঞ্চার হোল্ডারকে দিতে হবে। একটা সার্টেন ইন্টারেস্ট বলা আছে এখানে। শেয়ারওয়ালা কিন্তু লস লাভ দুটোই ভাগ নেবে। যদি লস হয় শেয়ারওয়ালা লস নেবে, যদি লাভ হয় শেয়ারওয়ালা লাভ নেবে। কোম্পানি যখন মার্কেট থেকে চলে গেল তার টাকা পয়সা নিয়ে, একটু আগে যে গল্প করছিলাম, তখন বাকি শেয়ারওয়ালারা মাথায় হাত দিয়ে বসে গেল, পুরোটাই তার লস। লাভ করুক বা লস করুক, ডিবেঞ্চার হোল্ডারকে কিন্তু তার ইন্টারেস্টের টাকা দিতেই হবে। আমি ব্যবসা করার জন্য বড় করছি ব্যাংক থেকে, আমি যদি বলি ভাই আমি ব্যবসায় লস করছি, ব্যাংক বলবে না যে ঠিক আছে তুমি যে কয় টাকা আছে ওই কয় টাকা দাও, তুমি লস করো বা যাই করো আমার ইন্টারেস্ট তোমাকে দিতেই হবে। দিস ইজ ডিবেঞ্চার। সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট ইজ ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট হোয়েন কমেন্সমেন্ট অফ বিজনেস ইজ অ্যালাউড। যখন বিজনেসে কমেন্স করে গেল তখন সার্টিফিকেট অফ কমেন্সমেন্টটা তাকে দেওয়া হয় যে হ্যাঁ কোম্পানি বিজনেস শুরু করছে, তার প্রোডাক্ট মার্কেটে আসছে। নাও ক্লজ অফ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। ক্লজেস কী কী ক্লজ থাকে? মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। মেমোরেন্ডাম বলতে কি বলছিলাম, যে কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি অবজেক্টিভ, কোম্পানি ক্যাপিটাল, যে ডকুমেন্টগুলোতে এই জিনিসটা থাকে তাকে বলা হয় মেমোরেন্ডাম। এরপরে বলছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনটা কি? কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এখানে আছে ক্লজ অফ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। নেম অফ বিজনেস, আমরা বলছিলাম নেম অফ বিজনেস, অ্যাড্রেস, অবজেক্টিভ, দেন ক্যাপিটাল। নেম অফ বিজনেস, উই ক্যান সাজেস্ট এ নেম দ্যাট হ্যাজ অলরেডি বিন রেজিস্টার্ড। একটা নাম আছে, আমি এইটা বলতে পারি না যে এই নামটাই আমি আবার দেব। স্টার কাবাব নাম আছে, আমি বলতে পারি না আমি গাজীপুরেও আর একটা স্টার কাবাব দেব। হ্যাঁ, যেমন রহিম আফরোজ, রহিম আফরোজের একটা ব্যাটারি ওয়াটার পাওয়া যায়, আর একটা ব্যাটারি ওয়াটার পাওয়া যায়, এটা কি জানেন আপনারা? রহিমা ফিরোজ। রহিম আফরোজ, আফরোজের এটা রহিমের সাথে লাগাই দিছে, আর ওখানে একটা আই দিয়ে দিছে রহিমা ফিরোজ, বোঝার উপায় নেই। কিন্তু রহিমা ফিরোজ চলবে নাম, রহিম আফরোজ আর চলবে না। অর্থাৎ যে নামটা মার্কেটে আছে ট্রেডমার্ক চলবে না। সুতরাং আমাকে অন্য কোনো নাম খুঁজতে হবে। হ্যাঁ, ঢাকাতে আছে, আমি গাজীপুরে যদি করতে চাই, আমি কোম্পানিকে বললে হয়তো আমাকে দেবে, তখন আমি পাশে গাজীপুর লাগাই দিতে পারি। ঢাকায় আসি স্টার কাবাব, আমি লিখে দিলাম স্টার কাবাব গাজীপুর, অথবা গাজীপুর স্টার কাবাব, নাম নতুন নাম হয়ে গেল দি নিউ স্টার কাবাব। দি নিউ বলা যাবে না, এর সমস্যা আছে। তবে যদি কমপ্লেন আসে ওখান থেকে, স্টার কাবাব নামই দেওয়া যাবে না। যদি এই কমপ্লেনটা দিতে চাই কোনো কোম্পানি স্টার কাবাব, তাহলে স্টার কাবাবকে আবার একটা সার্টেন অ্যামাউন্ট, এক্সেস অ্যামাউন্ট গভর্নমেন্টকে দিতে হবে, যে তার নাম আর ইউজই করতে দেবে না, এজন্যও তাকে কিছু অ্যামাউন্ট দিতে হবে গভর্নমেন্টকে। সুতরাং এর একটা নাম চুজ করা, উই ক্যান্ট সাজেস্ট এ নেম আফটার দ্য ন্যাশনাল হিরোজ। আমাদের যে ন্যাশনাল হিরো আছে তাদের নামের এগেনস্টে আমরা কোনো নাম চুজ করতে পারবো না, এটা রেস্ট্রিকশন করা আছে আগে থেকেই। রেজিস্টার্ড অফিস অফ দ্য কোম্পানি, কোম্পানির জন্য একটা রেজিস্টার্ড অফিস থাকতে হবে, দ্যাট ইজ অ্যাড্রেস। আমরা বলছিলাম কি প্রথমে, যে যখন আমরা বলছিলাম যে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, সেখানে আমরা নেম, অ্যাড্রেস, কোম্পানির কিন্তু একটা অ্যাড্রেস থাকতে হবে। হতে পারে সেটা হেড অফিস, হতে পারে ফ্যাক্টরি অফিস, বাট তাকে একটা অ্যাড্রেস থাকতে হবে। রেজিস্টার্ড অফিস অফ দ্য কোম্পানি, দেন অবজেক্টিভ ক্লজ অফ দ্য বিজনেস। বিজনেসের অবজেক্টিভটা কি? সেই অবজেক্টিভ কোনো কারণে আমাদের এনভায়রনমেন্টের সাথে, আমাদের উমেন, ল্যান্ড, চিলড্রেন, এদের সাথে কোনো কিছুতে কনফ্লিক্ট করে কিনা, উমেনের জন্য ক্ষতিকর কিনা, চিলড্রেনের জন্য ক্ষতিকর কিনা, ল্যান্ডের জন্য ক্ষতিকর কিনা, ইভেন এনভায়রনমেন্ট বলতে আমরা বলছি এয়ার অ্যান্ড ওয়াটার পলিউট করে কিনা।
সুতরাং অবজেক্টগুলো ভীষণ ভীষণ প্রিসাইজলি এবং অ্যাকুরেটলি লেখা দরকার। দেন অথরাইজড ক্যাপিটাল অফ দ্য কোম্পানি, কি বলছিলাম যে কোম্পানি ক্যাপিটাল। 4 নম্বর ছিল কোম্পানির নেম, অ্যাড্রেস, অবজেক্টিভ অ্যান্ড কোম্পানি ক্যাপিটাল। এই 4টে তো ছিল মেমোরেন্ডামের ভিতরে। এই আগের পাতায় আমি যেটা প্রথম মেমোরেন্ডাম পড়াইছি তখন দেখেন ওখানে 4টে ছিল। অথরাইজড ক্যাপিটাল হচ্ছে যে ক্যাপিটাল নিয়ে জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্ট্রারের জন্য আবেদন করছে। কোম্পানির যে ক্যাপিটাল ছিল এটাকে বলা হচ্ছে অথরাইজড ক্যাপিটাল। আমার ক্যাপিটাল আছে 100 কোটি টাকা, এটা নিয়ে আমি বিজনেসে গেলাম, আমার নাম রেজিস্টার করলাম। রেজিস্টার করার সাথে সাথে আমি বললাম আমার আরও টাকা দরকার। ওই 100 কোটি হচ্ছে আমার অথরাইজড ক্যাপিটাল, আর বাকিটা হচ্ছে সাবস্ক্রিপশন বা কালেক্টেড ক্যাপিটাল। সাবস্ক্রিপশন আর কালেক্টেড ক্যাপিটাল। লায়াবিলিটি ক্লজ, এই ক্লজটা থাকতেও পারে নাও থাকতে পারে, তবে লায়াবিলিটি ক্লজ দেয়া ভালো। লায়াবিলিটি অফ দ্য ইনভেস্টর ইজ লিমিটেড টু দ্য এক্সটেন্ট অফ ইনভেস্টমেন্ট অফ দ্য বিজনেস। অ্যান্ড অ্যাসোসিয়েশন ক্লজ, অ্যাসোসিয়েশন ক্লজ হচ্ছে রুলস রেগুলেশনস যেগুলো থাকে এই জিনিসগুলো থাকতে পারে। নাও আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন কি? এটাও প্রথমেরটা বললাম যে মেমোরেন্ডাম, দেন আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। এর মধ্যে কি কি থাকবে? শেয়ার ক্যাপিটাল অফ দ্য কোম্পানি, কোম্পানি কত টাকা শেয়ার কালেক্ট করছে। প্রসিজিওর অফ চেঞ্জ দ্য ক্যাপিটাল, ক্যাপিটাল চেঞ্জ করার প্রসিজিওর কী হবে, শেয়ার অর ডিবেঞ্চার। আর কোম্পানির যারা আছে যে লোকজনগুলো মিলে কোম্পানি তৈরি করছে তারাও কিন্তু আবার সেকেন্ড টাইম কিছু ইনভেস্ট করতে পারে। শেয়ার না, আমরা 10 জন মিলে একটা কোম্পানি করছি, প্রথমে 5 কোটি টাকা করে দিছি, 50 কোটি টাকা হয়েছে, এখন চিন্তা করা হলো এটা এক্সপেনশন করতে হবে বা স্টার্ট করতে গেলে আরও কিছু টাকা লাগে, আরও 5 কোটি টাকা করে দাও। তারা নিজেরাও দিয়ে শুরু করতে পারে, আবার মার্কেট থেকেও কালেক্ট করতে পারে। মার্কেট থেকে কালেক্ট করতে গেলে 2টা পদ্ধতি, একটা হচ্ছে শেয়ার আর একটা হচ্ছে ডিবেঞ্চার। দেন প্রসিজিওর অফ মিটিং, আর কি কি থাকবে প্রসিজিওর, মিটিং কিভাবে হবে। মিটিং হতে গেলে কিছু মিটিং আছে এক্সিকিউটিভ পর্যায়ের মিটিং, তাদের যে ডিরেক্টরগুলো নিয়োগ দেওয়া থাকবে শেয়ার হোল্ডার বা মালিকদের সব মিলে মিটিংয়ে এজিএম থেকে, সেই ডিরেক্টরদের মিটিং হতে পারে, অথবা এজিএম হতে পারে, অথবা ইমার্জেন্সি কোনো মিটিং হতে পারে, আর্জেন্ট মিটিং, ইমার্জেন্সি মিটিংও হতে পারে। হয়তো কোনো একটা ক্লজ চেঞ্জ করার দরকার, কোনো একটা ইমিডিয়েট ডিসিশন নেওয়া দরকার, তখন একটা ইমার্জেন্সি মিটিং কল করা হলো। এজিএম এর মতোই ইমার্জেন্সি একটা মিটিং কল করা যেতে পারে। এই মিটিংয়ের পদ্ধতি কি? প্রসিজিওর অফ ভোটিং, ভোটের পদ্ধতি কি, কে ভোট দিতে পারবে। দেন অ্যাপয়েন্টমেন্ট অফ ডাইরেক্টরস, ডাইরেক্টর কোম্পানির বিজনেস চালাতে গেলে এখন দেখা গেল যে আমরা কোম্পানি 10 জন মিলে শুরু করছি, দেন মার্কেট থেকে ক্যাপিটাল কালেক্ট করছি তার 4 গুণ। এই ক্যাপিটাল কালেক্ট করছি প্রায় 3 লক্ষ লোকের কাছ থেকে। এখন এই 3 লক্ষ লোক আর এই 10 জন, 3 লক্ষ 10 জন মিলে তার ব্যবসা চালাতে পারবে না। ব্যবসা চালাতে গেলে তাকে কিছু লোককে ব্যবসা পরিচালনা করতে হবে, আর কিছু স্পেশাল লোককে হায়ার করে আনতে হবে, ম্যানেজমেন্টের লোককে হায়ার করে, তাদের বেতনভুক্ত কর্মচারী, তাকে হায়ার করে আনতে হবে যে তুমি আমার এই ম্যানেজমেন্টটা দেখে দাও, তুমি ভালো ম্যানেজার, আমার ম্যানেজমেন্টটা দেখো। একজন ভালো অফিসার সে যে কাজ তৈরি করতে পারে এবং কাজ আদায় করতে পারে। অফিসার কখনো কাজ করে না, অফিসার কিন্তু কখনোই কাজ করে না, অফিসারের ব্যাগটাও আরেকজন টেনে দেয়। কিন্তু একজন ভালো অফিসার সে যে কাজ তৈরি করতে পারে, অফিসে আসার পর চিন্তা করা আজকে এই কাজগুলো করাতে হবে এবং সেই কাজগুলো কাকে কাকে দিয়ে করাতে হবে সিলেক্ট করা, নমিনেশন দিয়ে তাকে দিয়ে কাজটা আদায় করে নেওয়া। যদি কাজটা আদায় করে নিতে পারে সে ভালো অফিসার। আমার এক স্টুডেন্ট ছিল, ও গার্মেন্টস লেভে চাকরি করতো, গার্মেন্টসে। তো বেতন ছিল 1 লক্ষ টাকা 1907 সালে, 1.5 লক্ষ টাকা। কোম্পানি তাকে উত্তরে বাড়ি দিছে, গাড়ি দিছে। তখন আমি একটা শব্দ শুনছিলাম পাম্প টপ, এর আগে আর পাম্প টপ শুনিনি। ডেস্কটপ, ল্যাপটপ, পাম্প টপ, হাতের পর রেখে কাজ করে, এখন যেটাকে বলা হয় ট্যাব। সে 7 সালে পেয়েছে। আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি কাজ করো? বলে স্যার আমি কিছু করি না। কিছু করো না, এমনি এমনি কোম্পানি তোমাকে 1.5 লাখ টাকা বেতন দেয়? জি স্যার এমনি দেয়। আচ্ছা তুমি কি কাজটা করো আমাকে বলো তো দেখি। বলে স্যার ধরেন কোনো একজন বায়ার আসলো আমেরিকা থেকে, এই বায়ারকে কোনোভাবে আমার যে লোকজনগুলো, বাইং হাউসের লোকজনগুলো আছে তারা রাজি করতে পারলো না, তখন কোম্পানি আমাকে পাঠায়। বায়ার যদি প্লেনে উঠে যায় আর আমি যদি যাই, ওই বায়ার আমার এখান থেকে মাল কিনে নিয়ে যাবে, আবার ফেরত আসবে এবং মাল কিনে নিয়ে যাবে। আমার সাথে দেখা হওয়ার পর বাংলাদেশে যারা বায়ার আসে
কোনো বায়ারের ক্ষমতা নাই যে আমার মাল না কিনে যাবে। এই জন্যই কোম্পানি আমাকে 1.5 লাখ টাকা বেতন দেয়। তাহলে এটা তার একটা ক্যাপাবিলিটি। এই ক্যাপাবিলিটি সে বিল্ড আপ করছে। সে জানে যে কোন ধরনের বায়ার হলে কোন কথা বললে বায়ার আমার কাছ থেকে বাই করবে। সে কিন্তু জানে এটা। আমার স্টুডেন্ট, আমি জানি না, সে জানে। আর সে জানে বলেই কোম্পানি তাকে এই 1.5 লক্ষ টাকা বেতন দেয়। সুতরাং ম্যানেজমেন্টের এরকম কিছু স্পেশাল লোকজন আছে যাদের হায়ার করে আনা হয় যে তুমি আমার বিজনেসটা দেখে যাও, আমার বিজনেসটা কীভাবে রান করতে হবে। ডিউটিজ অ্যান্ড অথরিটিজ অফ ডাইরেক্টর, ডাইরেক্টরদের কী কী ডিউটি থাকবে? কি ডাইরেক্টর সে শুধু গাড়িতে আসবে আর যাবে, এসে বসে থাকবে, চা খাবে, না অন্য কোনো কাজ আছে? ডাইরেক্টরদের কী ডিউটি থাকবে এটা ডিফাইন করতে হবে। প্রত্যেকের ডিউটি ডিফাইন করতে হবে এবং তাকে অ্যাসাইন করতে হবে যে তোমার ডিউটিগুলো এই, তোমাকে এই কাজটা করতে হবে। যেমন আপনাদের একটা ডিউটি অ্যাসাইন করা হয়েছে যখনই ভর্তি হয়ে গেছেন বিএইউতে এই প্রোগ্রামে, তখনই অ্যাসাইন করা হয়েছে যে আপনাদের ক্লাসগুলো ডুয়েটে হবে, এই ক্লাসটা শুক্রবারে হবে, এই সময় আমরা কিছু ইন্টারচেঞ্জ করে নিচ্ছি, এই সময় হবে, এই ক্লাসগুলোতে আপনাদের অ্যাটেন্ড থাকতে হবে, তার জন্য একটা অ্যাটেন্ডেন্স নেওয়া হয়। রাইটস অফ শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডারদের রাইটস কি? এজিএমই অ্যাটেন্ড করে, এজিএম সম্পর্কে জানা, অডিটরকে সেটা সম্পর্কে জানা, কোম্পানির ট্রু হোয়াট ফ্যাক্টস আর গোয়িং অন, সত্য সত্য কী ঘটনা ঘটছে সেই জিনিসগুলো জানা। নাও মিটিংস, মিটিং অফ শেয়ার হোল্ডার্স, মিটিং অফ ডাইরেক্টরস, দুই রকমের মিটিং হতে পারে। ডাইরেক্টরদের মিটিং হতে পারে, মিটিং অফ শেয়ার হোল্ডার্স, শেয়ার হোল্ডার্সও মিটিং, এটাকে বলা হয় এজিএম বা ইমার্জেন্সি মিটিংয়েও তাদের ডাকা হয়। দেন ডিসকোয়ালিফিকেশানস, কী কাজ করলে একজন শেয়ার হোল্ডার বা একজন ডাইরেক্টর বা একজন পার্টনার ডিসকোয়ালিফাইড হবে। কোম্পানির সিক্রেসি ছিল, বলা হয়েছে তুমি এটা গোপন রাখবা, সে সিক্রেসিগুলো একদম কাগজের মধ্যে লিখে লিখে ফাঁস করা শুরু করলো, রাখবে তাকে? কোম্পানি থেকে বহিষ্কার করা হবে এরকম। দেন সিল অফ দ্য কোম্পানি, কোম্পানির সিলটা কী হবে, কেমন হবে, কোম্পানির লোগো কেমন হবে, লোগোটা কিভাবে ইউজ করা হবে। গত 2 সপ্তাহ আগে আমার কাছে একজন এসেছিল একটা ডায়াগনস্টিক ল্যাব করবে, তো তার ল্যাবটার নাম আমি দিছি অ্যামিটি। অ্যামিটি শব্দের অর্থ বন্ধুত্ব। অ্যামিটি কতগুলো পাতা দিয়ে দিছি, পাতাগুলো একটার সাথে আর একটা জড়াই গেছে, মাথায় যে 2টো পাতা ফাঁকা রাখছি, মাঝে মধ্যে বন্ধুত্বে ভাঙনও ধরে, এই জন্য এই লোগোটা দিছি। নিচে লিখে দিছি যে শব্দটা, পরে দেখলাম এই শব্দটা অনেক জায়গায় আছে এবং এটা একটা প্রবাদও, সার্ভ দ্য হিউম্যানিটি, সার্ভ দ্য অলমাইটি, সার্ভ টু হিউম্যানিটি, সার্ভ টু অলমাইটি, অর্থাৎ স্রষ্টার সেবাই সৃষ্টির সেবা। এই কথাটা অনেক জায়গায় আছে, অনেক দার্শনিক বলে গেছে, ওই কথাটাই নিচে লিখে দেয়া। তার নাম, লোগো, এখন তার একটা সিলও তৈরি করতে হবে। সিলটা কী হবে সেটা সম্পূর্ণভাবে কোম্পানির ইন্টারনাল অ্যাফেয়ার্স, কোম্পানিকেই ডিসিশন নিতে হবে তার কি কোন ধরনের সিল সে বানাবে। ডিস্ট্রিবিউশন অফ ডিভিডেন্ড, ডিভিডেন্ড হচ্ছে প্রফিট ডিস্ট্রিবিউটেড এবং শেয়ার হোল্ডার ইজ কল ডিভিডেন্ড। শেয়ার হোল্ডারদের মধ্যে যে প্রফিট ডিস্ট্রিবিউশন হয়, অর্থাৎ আমি যদি লোন নিয়ে থাকি আগে লোনের ইন্টারেস্ট শোধ করা, যদি আমার কোনো ডেপ্রিসিয়েশন থাকে ডেপ্রিসিয়েশনটা কালেক্ট করে রাখা। ডেপ্রিসিয়েশন কি বোঝেন? অবচয়, অর্থাৎ ডেপ্রিসিয়েশন হচ্ছে যে আমি একটা মেশিন ইউজ করছি, 5 বছর পরও এই মেশিনটা তো আর আজকে যেরকম কর্মক্ষম আছে এতটা এফিসিয়েন্সি থাকবে না, তখন আমাকে মেশিনটা রিপ্লেস করতে হবে। এই মেশিনটা রিপ্লেস করার জন্য আমার এই 5 বছর ধরে প্রত্যেক মাসে কিছু কিছু প্রফিট থেকে কিছু কিছু জমা করে রাখা, যেটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। মেশিন ডেপ্রিসিয়েশন যতটা হচ্ছে এর অনেকগুলো মেথড আছে, স্ট্রেট লাইন মেথড, সিঙ্কিং ফান্ড মেথড, ইয়ার ডিজিট মেথড, পার্সেন্টেজ কন্ট্রিবিউশন বোধহয় এরকম মেথড, অনেকগুলো মেথড আছে, 6-7টা মেথড আছে। তো ইউজুয়ালি আমরা সিঙ্কিং ফান্ড মেথডে করে থাকি যে শেয়ার হোল্ডারদের জানতেই দিই না, না দিয়ে আগে একটা অংশ সরাই নেওয়া হয়, তারপর যদি ডিবেঞ্চার কারোর কাছে কালেক্ট করা হয় তার ইন্টারেস্টটা শোধ করে দেওয়া হয়, দেওয়ার পর যেটা থাকে তখন কোম্পানি হিসেব করে যে আমি প্রত্যেক শেয়ারে কত % লভ্যাংশ ঘোষণা করতে পারি, সেই হিসেবে তাদের যেটা দেওয়া হয় এটাকে বলা হয় ডিভিডেন্ড। দেন ডিসিশন ফর রিটেইনড আর্নিং, এই রিটেইনড আর্নিংটা হচ্ছে ডেপ্রিসিয়েশন, রিটেইনড আর্নিং হচ্ছে ডেপ্রিসিয়েশন। রিটেইনড আর্নিং ইজ এ পার্ট অফ প্রফিট রিটেইনড বাই দ্য কোম্পানি ফর ফিউচার অপারেশন। ফিউচার অপারেশনের জন্য যে অংশটা রেখে দেওয়া হয়, ছাড় দেওয়া হয়, তাকে বলা হয় রিটেইনড আর্নিং বা ডেপ্রিসিয়েশন। অ্যাপয়েন্টমেন্ট অফ অডিটর্স, অডিটর্স নিয়োগ করা,
এই নিয়োগ করতে গেলে অডিটর নিয়োগ যদি অডিটর যদি থাকে, অডিটর সম্পর্কে শেয়ার হোল্ডারদের পার্টনারদের জানানো, অথবা অডিটর যদি নিয়োগ করা না থাকে তাহলে অডিটরদের কিভাবে নিয়োগ দিতে হবে, এজিএম থেকে অডিটরদের ইউজুয়ালি নিয়োগ দেয়া। অ্যান্ড ওয়াইন্ডিং অফ দ্য কোম্পানিকে গুটিয়ে ফেলা। স্ট্যাটিউটরি মিটিং ইজ দ্য ফার্স্ট মিটিং আফটার কমেন্সমেন্ট অফ বিজনেস। প্রথম মিটিংটাকে বলা হয় স্ট্যাটিউটরি মিটিং, অর্থাৎ আপনার স্ট্যাটাস জানানোর জন্য, আপনি শেয়ার হোল্ডার, আপনাকে অনার করার জন্য একটা মিটিং। এরপরে প্রত্যেক বছরান্তে একবার করে মিটিং হবে, তখন তাকে বলা হয় এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিং। অ্যানুয়াল জেনারেল মিটিং ইজ দ্য মিটিং অফ দ্য কোম্পানি ওয়ান্স ইন এ ইয়ার। এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং হতে পারে। এক্সট্রাঅর্ডিনারি মানে কি? ইমার্জেন্সি মিটিং কল করা হলো, কোনো বিশেষ কারণে কোনো ক্লজ চেঞ্জ করতে হবে তখন। স্ট্যাটিউটরি মিটিং কি হবে? স্ট্যাটিউটরি প্রথম মিটিংটা, আমরা ব্যবসা শুরু করতে যাই, প্রথম যে মিটিংটা, লোকজন যাদের জড়ো করছি তাদের ডেকে একসাথ করলাম, হ্যাঁ, একসাথ করে কয় বন্ধু মিলে খাওয়া দাওয়া করলাম, এক জায়গায় ডিসিশন নিলাম, শেষে খাওয়া দাওয়া করলাম, বাড়ি চলে গেলাম। এটা আছে স্ট্যাটিউটরি মিটিং। সেকশন 77 অফ দ্য কোম্পানিজ অর্ডিন্যান্স 1984 ডিলস উইথ সাচ টাইপ অফ মিটিং। ওখানে বলা আছে এই মিটিংয়ে কী কী থাকতে হবে, আমি কয়েকটা ক্লজ এখানে লিখে রাখছি। দি কোম্পানি মাস্ট গিভ 21 days নোটিস টু শেয়ার হোল্ডার্স প্রায়ার টু দ্য মিটিং। মিটিংয়ের 21 দিন আগে অবশ্যই তার হাতে নোটিশ পৌঁছাতে হবে। জেনারেল মিটিং হতে গেলে মিটিংয়ের 21 দিন আগে তার হাতে নোটিশ পৌঁছাতে হবে। এটি কোথায়? আর্টিকেল 77 অফ অর্ডিন্যান্স 1984। ম্যাটার টু বি ডিসকাসড। এজিএমে কী কী ম্যাটার ডিসকাস হতে পারে? সব কিছু না। তুমি কালকে কত টাকা সেল করছো এটা এজিএমের বিষয় নয়। এজিএমে কী কী ডিসকাস হতে পারে? অ্যামাউন্ট অফ ক্যাপিটাল অ্যাকোয়ার্ড, কত টাকার ক্যাপিটাল বাজার থেকে নেওয়া হয়েছে, কোম্পানির অথরাইজ ক্যাপিটাল কত ছিল, আর কত টাকার সাবস্ক্রিপশান নেওয়া হয়েছে। সাবস্ক্রিপশান সম্পর্কে জানতে চাইতে পারে। ডিটেল অফ মেশিনারি পারচেসড, কী কী মেশিনারি পারচেস করা হয়েছে প্রোডাকশনের জন্য। ডিটেল অফ ডেভেলপমেন্ট ইন অল এরিয়াজ অফ দ্য বিজনেস, বিজনেসের সমস্ত এরিয়ায় কী কী জিনিস, কী কী কাজ, সামনের দিকে কী কী কাজ আছে, সেগুলো কী কী কাজ হিসেবে গ্রহণ করা হয়েছে, এটাই তার ডিটেল বাস্তব।